আপনারা সবাই জানেন, সবাই চেনেন মানুষটিকে। শ্রী জয় গোস্বামী এই সময়ের বাংলা তথা ভারতীয় সাহিত্যের এক বিশিষ্ট নাম। এমন একজন কিংবদন্তি কবিকে আমাদের মধ্যে পেয়ে আমরা সত্যি সত্যি আপ্লুত। আমি ডক্টর ঘোষকে অনুরোধ করব কবি জয় গোস্বামীর হাতে স্মারক তুলে দিতে। Audience, please put your hands together for this beautiful moment. আমরা অনুরোধ করব আজকের প্রধান অতিথি কবি জয় গোস্বামীকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি এই শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানে আমাদের মাঝে কিছু কথা বলার জন্য। সভাকে আমার প্রণাম। আমাকে এখানে রবীন্দ্রনাথের বিষয়ে কিছু বলতে বলা হয়েছে। কিন্তু আমার ঠিক আগে যিনি বললেন তিনি একটা অত্যন্ত দুটো খুব জরুরি কথা বলেছেন তিনি। এই দুটো কথা থেকে আমার মনে হলো যে আমি এখন চেষ্টা করি যে প্রত্যেকদিন নতুন করে একটা কিছু শেখবার, একটা কোনো জিনিস যদি আমি শিখতে পারি সেই চেষ্টা করি আর কি। কারণ আমি আমার লেখালেখি ইত্যাদি থেকে এই 2024-এ 50 বছর একটানা লেখার পর অবসর গ্রহণ করেছি, স্বেচ্ছা অবসর। আমার 2024 সাল থেকে আমার আর কোনো যা কিছু লিখবো তা আর প্রকাশ করবো না কোনোদিন। 50 বছর লিখেছি, তারপরে এই সিদ্ধান্ত নিয়েছি। তা এখন আমি চেষ্টা করি কিছু না কিছু প্রত্যেক দিন যদি একটা কিছু শিখতে পারি। অনেক সময় হয় কি একটা দিন কিছু শেখা যায় না, দুটো দিন চলে গেল, কিন্তু আবার একটা এমন দিন এলো যে একদিনে 4-5টা জিনিস শিখে ফেললাম, এক নতুন জিনিস জেনে ফেললাম। সেইটাতে আমার মেয়ে আমার খুব সাহায্য করে। আমার মেয়ের বয়স এখন 36 আর আমার 71। তা সে আমাকে অনেক সাহায্য করে। ওই কম্পিউটার ইত্যাদি চালাতে পারি না। তো অশোকবাবুর কাছ থেকে আমি আগে অশোকবাবুর একটা বক্তৃতা শুনেছিলাম জীবনানন্দ দাশ সম্পর্কে, সৃজন রুফটপে। সেখানেও আমি একটা দুটো নতুন জিনিস শিখেছিলাম। কিন্তু আজকে যেহেতু জীবনানন্দ সম্পর্কে বলার কথা নয়, তাই সেই প্রসঙ্গ দুটো আমি বলছি না। উনি জীবনানন্দ সম্পর্কে বলেছিলেন, জীবনানন্দের কবিতা সম্পর্কে। আজকে উনি দুটো জিনিস বললেন। একটা হলো যে রবীন্দ্রনাথ সম্পর্কে মুখে রবীন্দ্রনাথ জিনিসটা কি, ব্যাপারটা কি, এইটা 15 মিনিট, আধ ঘন্টায়, 45 মিনিটে বলা অসম্ভব। এটা হলো একটা কথা উনি বললেন, যেটা আমার মনে হলো যে জীবনানন্দ একটা কথা বলেছিলেন যে শ্রেষ্ঠ কবিতা আমরা কাকে বলবো, কোন কবিতাকে আমরা বলবো যে সত্যিকারের কবিতা। যে কবিতা পড়ে আমার মনে হবে যে এই অনুভব আমার মধ্যেও ছিল এতদিন, কিন্তু এইরকম কৃতার্থ সংস্থানের মধ্যে ছিল না। এটা জীবনানন্দের ভাষা, আমার ভাষা নয়। এরকম কৃতার্থ সংস্থানের মধ্যে ছিল না। অশোকবাবুর কথাটা শুনে আমার মনে হলো যে উনি যে কথাটা বললেন, কি কথাটা আমার মনের মধ্যে ছিল, তার তো কোনো এইভাবে ভাবিনি যে সত্যিই তো রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু বলা যায় না। দ্বিতীয় কথাটা যেটা আমি ওর কাছ থেকে শিখলাম, উনি বললেন যে আমার ক্ষেত্র হচ্ছে চলচ্চিত্র। আমি চলচ্চিত্র বিষয়ী আমার বলার যে সীমানা, তার মধ্যেই আমি বলবো। এবং এইভাবে উনি বলে গেলেন অতুলনীয় ভাবে। শেষকালে যে ওই শিশুতীর্থ কবিতাটার কথা যে বললেন, মানে নিয়ে এলেন এটা, এবং আন্তর্জাতিক ভাবে ঘুরে এলেন আর কি, মানে পৃথিবী পর্যটন করে এলেন ওর ওইটুকু বক্তব্যের মধ্যে। কিন্তু সেখানে তিনি ওই
শিশু তীর্থের কথা এবং চলচ্চিত্রের ক্ষেত্রের মধ্যে সীমায়িত রাখলেন নিজেকে। আজকে আমরা দেখি, আমার জীবনও এরকম হয়েছে। আমি খবরের কাগজে কাজ করেছি, সারা জীবন লিখে জীবিকা নির্বাহ করতে হচ্ছে। তখন মেয়ে ছোট ছিল, তাকে পড়াশোনা ছিল, সংসার চালাতে হতো, অনেক লিখতে হয়েছে। তা তখন এটা দেখতাম যে যেহেতু লিখি, সেহেতু এসে বিভিন্ন বিষয় সম্পর্কে, গান বিষয়ে, আচ্ছা ও কোনো জায়গায় একটা কোনো থিয়েটার হলো সে বিষয়ে, কোথাও একটা হয়তো কোনো ঘটনা ঘটলো, মানে রাজনৈতিক কোনো একটা দুর্বিপাক ঘটলো, সে বিষয়ে আমার কাছে এসে সাংবাদিকরা অনেক রকম প্রশ্ন করতেন এবং আরো অনেকেই এরকম প্রশ্ন করেন এবং আমরা অনায়াসেই উত্তর দিয়ে যেতাম। এইটা অশোকবাবুর সঙ্গে তো আমার বন্ধুত্ব হয়নি কখনো। যদি বন্ধুত্ব হতো তাহলে অনেক আগেই শিখতে পারতাম যে তোমার যেটুকু সীমানা, তুমি তার মধ্যে কথা বলো, তার বাইরে গিয়ে কথা বলো না। এটা একটা মস্ত বড় জিনিস, এটা আমি শিখলাম। তা আমার সীমানা হলে আমি 50 বছর আমার নিজের কবিতা ছাপিয়েছি, আর তারও আগে 6 বছর আমি লিখেছি, সেই কবিতা কোথাও ছাপা হয়নি। ধরুন 56 বছর ধরে আমি কবিতা লেখার চেষ্টা করেছি। আর আমার যখন 6-7 বছর বয়স, তখন রবীন্দ্রনাথের সঙ্গে আমার পরিচয় ঘটে আমার বাবার মাধ্যমে, এবং আজও সেই পরিচয়, সেই সংযুক্তিটা আছে। কিন্তু তার বদলে আমি আমার মেয়েকে এটা কখনো বলি না, তুই জোর করে এই রবীন্দ্রনাথ পড়, রবীন্দ্রনাথ তোকে পড়তে হবে, শিখতে হবে, এটা বলি না। আমি বলি তুমি পড়ো বা তুমি শোনো, তোমার যদি ভালো লাগে। আমরা ভালোবাসি কি করে, মিশতে মিশতে একদিন কখন যেন ভালোবাসা হয়ে যায়। আবার আমরা দূরে যাই কি করে, মিশতে মিশতে একটা সময় মনে হয় যে এর সঙ্গে মেলামেশা করা যায় না, তখন আমাদের দূরত্ব হয়ে যায়। কবিতাও তাই। আমি আমার ভূমিকার মধ্যেই সীমাবদ্ধ থাকবো, যে যেহেতু কবিতা লেখার চেষ্টা করেছি এবং আমি বুঝেছি 50 বছরে, যে 50 বছর কবিতা ছাপিয়ে, যে আমি একটা মুদ্রণ উপযোগী কিছু লিখতে, কয়েকটা লাইন মুদ্রণ উপযোগী, যাকে বলে প্রিন্টেবল স্টাফ যাকে বলা হয় আর কি, মুদ্রণ উপযোগী কয়েকটা লাইন আমি লিখতে সক্ষম হয়েছিলাম অনুশীলন করে, প্র্যাকটিস করে। আমি ওইটুকু, তাতে আমার 50 বছর চলে গেছে। কিন্তু সত্যিকারের কবিতা কাকে বলে তাই লিখতে পারিনি। সেটা যখন বুঝতে পারলাম, আমার দুবার পর 67 বছর এবং 68 বছর বয়সে পর দুবার কোভিড হয়ে যায়, তখন আমি নিজে পরিষ্কার ভালোভাবে পেছন দিকটা তাকিয়ে বুঝতে পারলাম যে কবিতা যাকে বলে, যাকে আমি সত্যিকারের কবিতা বলে মনের মধ্যে ভেবেছি, অন্তত কবিতা তো পড়েছি। এই 56 বছর যদি লেখার চেষ্টা করে থাকি, তাহলে তার আগে থেকেও কবিতা পড়েছি। ধীরে 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 সত্যিকারের ভালো কবিতা কি তা একটু বোঝবার চেষ্টা করেছি। সেই জিনিসের কাছাকাছি, মানে 100 মাইলের মধ্যে পৌঁছতে পারিনি। তাহলে আর চেষ্টা করবো কেন? আমার স্ত্রীকে বললাম, আমি একটু উপার্জন কমে যাবে, কিন্তু আমার আর ছাপাতে ইচ্ছে করছে না, তুমি আমাকে মত। হ্যাঁ ঠিক আছে, তোমাকে ছাপাতে হবে না, তোমার ইচ্ছে হলে তুমি লিখো, আর ঠিক আছে আমরা চালিয়ে নেবো সংসার। মেয়ে তো এখন চাকরি করছে। তা আমি আপনাদের বলবো যে রবীন্দ্রনাথ কবিতা নিয়েই আমি 2-4টে কথা বলবো। সবটাই আপনারা জানেন, মানে আজকে আমার এর পরেও কয়েকটা কথা বলার থাকবে উদ্যোক্তাদের বিষয়ে, সেটা আমি একদম শেষে বলবো। এটা হলো, রবীন্দ্রনাথ যখন কবিতা প্রথম লিখতে শুরু করলেন, মানে যখন কবিতার বই ওর প্রথম বেরোলো, বনফুল বলে উনি বই প্রথম লিখেছিলেন, কিন্তু সেটা বেরোয়নি 1876 ওই বইটা তখন বেরোয়নি, পত্রিকায় ছাপা হয়েছিল, বই বেরোয়নি, বই বেরোয় 1878। আর ওর মৃত্যুর পর ওর যে বই বেরোলো শেষ লেখা, সেটা সে বই হলো
1941 সালে। এই যে 41 বছর, এই যে 63 বছর যে উনি কবিতা লিখে গেলেন, যে মানুষটার সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত লিখছেন, সেই মানুষটি অত অল্প বয়সে একটি ছেলে, সে ভানু সিংহের পদাবলী বলে একগুচ্ছ গীতি কবিতা রচনা করলেন, যার ভাষা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ একটা আলাদা ভাষার জন্ম ওই বয়সে একটি যুবক সে দিতে পারলো। তারপর তখন যিনি মানসী লিখলেন, তখন মানসীতে দেখা গেল যে উনি বাংলা ছন্দের একেবারে, যে বাংলা ছন্দ আজও আমরা অনুসরণ করি, সেইটাকে মানে মাত্রাবৃত্ত ছন্দ, তাকে একেবারে পুরোপুরি জন্ম দিলেন। আর অন্য যে ছন্দগুলো আছে, যেগুলো প্রত্নমাত্রাবৃত্ত ছিল বা অক্ষরবৃত্ত ছিল ইত্যাদি যেগুলো ছিল, সেগুলোকে একেবারে নতুন করে আবার নতুন স্বর লাগালেন তাতে। যেমন ধরুন, আপনি আমির খাঁ সাহেবের মালকোষ শুনছেন, আপনি গোলাম আলী খাঁ সাহেবের মালকোষ শুনছেন, আবার এগুলো সব রেকর্ড আছে, আপনারা সবাই শুনেছেন। আবার পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুরের মালকোষ শুনছেন। আমির খাঁ সাহেবের মালকোষ যখন শুনবেন, তখন আপনার মনে হবে যে আপনি একটা স্তব্ধ শান্ত রাত্রির মধ্যে একটা সরোবরের ধারে স্থির বসে আছেন। ওই মন্দ্র সপ্তক থেকে মধ্য সপ্তকে যাওয়া, আবার সেখান থেকে মন্দ্র সপ্তকে ফিরে আসা, ধীর গতির ওই বিলম্বিত বিস্তার, স্থিরতা। আর গোলাম আলী খাঁ সাহেব যখন শুনবেন, তখন আপনার মনে হবে রাত্রি, কিন্তু মাঝে মাঝে এখানে বিদ্যুৎ চমকাচ্ছে। তানগুলো যখন যাবে, সাপাট তানগুলো যখন যাবে, মনে হবে বিদ্যুৎ চমকাচ্ছে। আবার পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুরের মালকোষ যখন শুনবেন, যে পাগা ঘুঙ্গরু বাঁধ মীরা নাচে, তখন আপনার মনে হবে একটা নৃত্যরত রমণী সেই রাত্রির মধ্যে নেচে চলেছে, তার উজ্জ্বলতা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। অথচ এরা কেউ কিন্তু মালকোষে ব্যবহৃত হয় না এমন একটি স্বর ব্যবহার করেননি, এবং মালকোষের যে নিয়ম, সেই নিয়ম মেনে চলেছেন। যেমন ডক্টর সংযুক্ত দাশগুপ্ত, যিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি, আজকে আমাদের এখানে উপস্থিত আছেন, তিনি একটি কবিতার বই, স্বরূপা চক্রবর্তীর বই সম্পর্কে লিখতে গিয়ে, যে বইটি হাইকুর মান্য করে লেখা হয়েছে, সেই বইটি সম্বন্ধে লিখতে গিয়ে উনি বলেছেন যে এর যে নিয়ম শৃঙ্খলা আছে, রুলস আছে, সেগুলো সমস্তটা মানা হয়েছে, মেনে সেই কবিতার বই লেখা হয়েছে। এবং সেইটার সঙ্গে উনি কি অপূর্বভাবে উইলিয়াম রাডিচের যে স্ফুলিঙ্গ অনুবাদ, সেই অনুবাদের প্রসঙ্গ টেনে এনেছেন এবং সুন্দরভাবে যুক্ত করেছেন সেটা। কবিতাগুলো আমার খুব ভালো লেগেছে, স্বরূপা চক্রবর্তীর কবিতাগুলো। কিন্তু আমি বলছি যে এই যে দেখাটা, যে স্ফুলিঙ্গর সঙ্গে, এই নিশ্চিত রবীন্দ্রনাথের কবিতার সঙ্গে স্বরূপা চক্রবর্তীর কবিতার কোনো মিল নেই। তখন দুজনে দুটো সময়ে বাস করছেন, একদম সভ্যতাটা আলাদা হয়ে গেছে। কিন্তু কবিতাটা বলতে গিয়ে ডক্টর সংযুক্তা দাশগুপ্ত যেহেতু নিজে একজন অত্যন্ত বড় কবি, এবং তিনি সাহিত্য একাডেমির অত বড় দায়িত্ব কতদিন ধরে পালন করেছেন, তিনি ঠিক সংযোগটা নিয়ে এলেন। যেমন ব্যাটেলশিপ পোটেনকিমের সঙ্গে সংযোগ নিয়ে এলেন, বা চলচ্চিত্রের সঙ্গে সংযোগ নিয়ে এলেন শিশুতীর্থের অশোক বিদ্যানাথন, ঠিক সেই রকম তিনি কিন্তু স্ফুলিঙ্গের সঙ্গে তার সম্পর্ক নিয়ে এলেন, যুক্ত করলেন। আচ্ছা, সেই লোকটি স্ফুলিঙ্গ লিখছে, সেই লোকটি সোনারতরী লিখছে, এবং সোনারতরী লেখার জন্য সোনারতরীর মানে কি তাই নিয়ে সুরেশচন্দ্র সমাজপতি, দ্বিজেন্দ্রলাল রায়, এরা সবাই তাকে ব্যঙ্গ করছেন। এই ব্যঙ্গ গীতি তখন লেখা হলো, আমি লিখছি যেসব কাব্য মানব জাতির জন্যে, নিজেই বুঝি না তারই মানে, বুঝবে কি তা অন্যে। এটা
সোনার তরী লেখার পরে এই ব্যঙ্গ গীতি লেখা হয়েছিল। তোমরা গৃহে গমন করো নিয়ে আমার কাব্য, আমি আমার তপবনে এখন একটু ভাববো। তপবন বলতে শান্তিনিকেতন। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে এই লোকটা কিন্তু শুধু চুপ করে সহ্য করছে, এবং চুপ করে সহ্য করে তারপর সেখান থেকে চলে যাচ্ছে গীতাঞ্জলিতে চলে যাচ্ছে। এবং গীতাঞ্জলি আপনারা সবাই জানেন যে পরাধীন ভারতবর্ষে গীতাঞ্জলি নোবেল পুরস্কার পাচ্ছে। নোবেল পুরস্কার উনি কেন পেয়েছিলেন তাই নিয়ে নানা রকম বিতর্ক অন্যদিকে হয়, কিন্তু এটা ঠিক যে তরুণ একজন কবি, তখন তিনি মধ্য তারুণ্যে, হুয়ান রামন হিমেনেজ স্পেনের, তিনি তার স্ত্রী জেনোভিয়াকে দিয়ে চিঠি লিখে পাঠালেন যে তিনি সেটা অনুবাদ করতে চান, এবং অনুবাদ করলেন। ডাকঘরের খবর পেয়ে তারা ডাকঘর অনুবাদ করলেন, এবং ডাকঘর স্পেনে অভিনীত হলো। জেনোভিয়ার চিঠি আছে রবীন্দ্রনাথের কাছে বারবার, যে অমলের একদম শেষ দৃশ্যে অমলের খাটের পাশে, শয্যার পাশের প্রদীপটি কিরকম হবে, উনি কিরকম কল্পনা করছেন রবীন্দ্রনাথ, সে বিষয়ে জেনোভিয়া চিঠি লিখছেন। একজন প্রতিষ্ঠিত লেখক, যিনিও আমরা এটা বলি যে হিমেনেজ, আপনারা সবাই জানেন যে নোবেল প্রাইজ পেয়েছিলেন। আরেকজন নোবেল প্রাইজ পাওয়া লেখক, প্রতিষ্ঠিত লেখক আঁদ্রে জিদ, তিনি গীতাঞ্জলি অনুবাদ করলেন। এই গীতাঞ্জলির অনুবাদের ঘটনাটা, এর পিছনের ঘটনাটা আমি চিন্ময় গুহর কাছে শুনেছিলাম। চিন্ময় গুহ ফরাসি বিষয়ে, সাহিত্য বিষয়ে অনেক জানেন, এবং আমার সঙ্গে তার সামান্য পরিচয় আছে। তিনি বলছিলেন এক তরুণ কবি ছুটতে ছুটতে এসে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ, ওই সং অফারিংস যেটা, সেইটা নিয়ে এসে হাতে দিলেন আঁদ্রে জিদের, এবং বললেন যে এক্ষুনি একে আপনার অনুবাদ করা উচিত, আমাদের পশ্চিমে এইরকম স্বর নেই। এই কবিকে শাহজাহান পার্স, এই শাহজাহান পার্স কিন্তু 1960 সালে নোবেল পুরস্কার পাবেন। তারপরে 3 জন নোবেল পুরস্কার প্রাপ্ত কবি কিন্তু এই কবিকে কবিতা অনুবাদ করেছেন পৃথিবীতে। শাহজাহান পার্সও একটা কবিতা অনুবাদ করেছেন রবীন্দ্রনাথের মৃত্যুর পরে, এবং একটা কবিতা নিজে লিখেও ছিলেন। দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় যেটার অনুবাদ করেছেন তার নাম রবীন্দ্রনাথের চিতাভস্য। শাহজাহান পার্স এতটাই ভালোবাসতেন রবীন্দ্রনাথকে, এবং শাহজাহান পার্স আপনারা জানেন এলিয়ট অনুবাদ করেছেন শাহজাহান পার্সকে, এবং শাহজাহান পার্স তো 60-তে নোবেল প্রাইজ পান। আমার বক্তব্য হচ্ছে যে এই যে গীতাঞ্জলি লেখা হলো, গীতাঞ্জলি লেখার পর চরম সাফল্য হয়ে গেল, কিন্তু তিনি স্থির রইলেন না। তিনি লিখলেন বলাকা। বলাকা বাংলা কবিতায় সম্পূর্ণ নতুন একটা রাস্তা নিয়ে এলো। তার আগের অক্ষরবৃত্ত ছিল 14 মাত্রার, এই অক্ষরবৃত্ত হয়ে গেল 18 মাত্রার, এবং কখনো বাড়ছে কখনো কমছে। তান যেমন যায়, কখনো কোনো টান আপনারা দেখলেন একটু ছোট টান হয়ে বন্ধ হয়ে গেল, তারপরের টানটা গায়ক একটু লম্বা দিলেন, তারপরের টানটা একটা পুরো দ্রুত টান দিয়ে ফিরে এসে সময় ফিরলেন। ঠিক রবীন্দ্রনাথ কবিতার মধ্যে, এবং ধৈর্যজ্যোতি প্রসাদ মুখোপাধ্যায়ের এই লাইন আমরা কখনো ভুলতে পারি না, যে ধৈর্যজ্যোতি প্রসাদ মুখোপাধ্যায়, যিনি কুমার প্রসাদ মুখোপাধ্যায়ের বাবা, তিনি তার প্রবন্ধের বইতে এটা লিখে গেছেন, শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি 16-17টি পূর্ণাঙ্গ খেয়াল গাহিতে শুনিয়াছি। অর্থাৎ সঙ্গীত যেমন তিনি সৃষ্টি করছেন, তেমনি সঙ্গীত কিন্তু তার কবিতার ভেতর দিকেও অন্তঃস্থলেও কাজ করছে। মানে আমি বলতে চাইছি যে লোকটা লিখেই, কি বলে, সন্ধ্যা সঙ্গীত, প্রভাত সঙ্গীত লিখেই নবীন সেন তাকে গলায় মালা দিলেন, এবং বঙ্কিমচন্দ্র তাকে বরণ করে নিলেন আজকের দিনের নতুন যুগের কবি হিসেবে।
সেই লোকটা কিন্তু কোথাও থেমে নেই, মানে সে তার একটা জায়গায় যে আমার সাফল্য হয়ে গেল, এইবার আমি এইখানে আমার আমার স্ট্যাগন্যান্সি এসে গেল। আমি জানি তো, আমি লিখতে জানি, সবাই জানে, সবাই স্বীকার করে আমি লিখতে জানি। এমনকি নোবেল প্রাইজ পাওয়ার পরও তার সেই শান্তি নেই। সে তারপরে বলাকা লিখলো। বলাকা একেবারে নতুন একটা জিনিস নিয়ে এলো, যেটা আমার অনেক সময় রবীন্দ্রনাথের কবিতার যারা ভক্ত ছিলেন, সেই সময় কিন্তু রবীন্দ্র অনুসারী একটি কবি গোষ্ঠী ছিলেন, যেমন সাবিত্রী প্রসন্ন চট্টোপাধ্যায়, যতীন্দ্রমোহন বাগচি, করুণানিধান বন্দ্যোপাধ্যায়, তারপর ধরুন আমি নামটা ভুলে যাচ্ছি, গিরিজা প্রসন্ন চক্রবর্তী। এই যে রবীন্দ্র অনুসারী কবি গোষ্ঠী একটা বড় কবি গোষ্ঠী ছিলেন, তারা কিন্তু রবীন্দ্র অনুসারী কবি গোষ্ঠী। তাদের লেখা ভারতবর্ষ, প্রবাসী এইসব পত্রিকায় খুব গুরুত্বের সঙ্গে ছাপা হতো। তারা একটু ধাক্কা খেলেন এই কবিতাগুলো দেখে। তারপর রবীন্দ্রনাথ চলে গেলেন লিপিকায় 1922-এ। এই 1922-এ এবার আমাদের নজরুল লিখছেন বিদ্রোহী। তা এরপরে তিনি চলে গেলেন গদ্য কবিতার পরীক্ষায়। 1932 থেকে 1936 যে তার 4টে কবিতার বই বেরোলো, 4টে বই গদ্য কবিতায়। এবং তখন রবীন্দ্রনাথের যারা একান্ত ভক্ত পাঠক, যেমন মৈত্রেয়ী দেবী, তারা পর্যন্ত গ্রহণ করলেন না সেই গদ্য কবিতাকে। এই যে কবিতাটার কথা বললেন আমাদের অশোক বিশ্বনাথন, যে কবিতার চিত্রনাট্যের ধরন রচিত, প্রথমে ইংরেজিতে রচিত হয়, পরে তাকে বাংলা করা হয়, সেই কবিতাও কিন্তু গদ্য কবিতা। একটা মানুষ গদ্য কবিতার দিকে চলে গেল, তারপর সে তো তার 19 বছর আগে পৃথিবীর সর্বোচ্চ সম্মান পেয়ে গেছে, সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো না কেন? নিশ্চিন্ত নয়, সে জানে আমায় খুঁজতে হবে, এই খোঁজাটাই হচ্ছে শিল্পীর কাজ। তারপর তার অসুখ করলো 1936-এ, খুব বড় অসুখ করলো। অসুখ থেকে উনি উঠে এলেন। উঠে এসে উনি একগুচ্ছ কবিতা লিখলেন, প্রান্তিক বলে একটা বই বেরোলো। তার কোনোটাতে কোনো মিল নেই, মিল হারা কবিতা। তাতে আমরা এইরকম লাইন পেলাম: দেখিলাম অবসন্ন চেতনার গধূলি বেলায়, দেহ মোর ভেসে যায় কালো কালিন্দির স্রোতবাহী নিয়ে অনুভূতি পুঞ্জ। আমাদের দস্তয়েভস্কি মনে পড়বে না, যখন দ্য ডাবল, যেখানে একটা সত্তা দুটো সত্তা হিসেবে দেখতে পাচ্ছে নিজেকে, এই নিজের শরীর নিজে ভেসে যেতে দেখছে। আর চলচ্চিত্রের ক্ষেত্রে এখানে একজন উপস্থিত আছেন, সে তাকে, তিনি আছেন বলেই আমি এই আস্পর্দাটা দেখাচ্ছি, তিনি আমায় ক্ষমা করবেন, এই বিশ্বাস আমার আছে। তিনি আমার সঙ্গে তেমন বন্ধুত্ব না থাকলেও তিনি অন্তত আমাকে অপছন্দ করেন না। সেটা হলো যে অনেকদিন বাদে এই কবিতা লেখার প্রায় 20 বছরের বেশি পরে একজন একটা চলচ্চিত্র তৈরি করলেন। সেখানে দেখা গেল একটা স্বপ্নের দৃশ্য, যে স্বপ্নের দৃশ্যে কতগুলো ফাঁকা একটা রাস্তা, দেয়ালে অর্ধেক ছায়া ফেলে বাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, আর একজন পথচারী হেঁটে আসছে সে ফাঁকা রাস্তাটার একদিকে। সেটা যদিও দিনের বেলা, কিন্তু আলোটা এমন, সাদা কালোর ছবি, কিন্তু আলোটা এমন যেটা দিনের বেলা না রাত্রিবেলা বোঝা যায় না। সে জীবনানন্দ একটা কবিতায় লিখেছিলেন না, ভোরের কি বিকেলের কাকজ্যোৎস্না ছায়ার ভিতরে আহত নগরীগুলি মৃত পৃথিবীর নিহত জিনিস বলে মনে হয়। তখন কিন্তু নাগাসাকি হিরোশিমা ঘটে গেছে। তখন জীবনানন্দ এই কবিতা লিখছেন ইয়েতে, কি বলে,
সাতটিতে রাত্রি। আমি বলতে চাইছি যে সেই রকম একটা অদ্ভুত ছায়াচ্ছন্ন অবস্থা, একটা কফিনবাহী শকট দেখা গেল রাস্তার মুখ থেকে ঘুরলো। কফিনবাহী একটা শকট আসছে, আসতে গিয়ে এই কফিনবাহী শকটের যে চাকার দণ্ড, সেটা একটা বাতি স্তম্ভের ধাক্কা খেয়ে থেমে গেল সেই অশ্বচালিত কফিনবাহী শকট, এবং কফিনটা গড়িয়ে পড়লো রাস্তায় এবং তার ডালাটা খুলে গেল। এবং ওই যে একজন পথচারী ছিল, সে উঁকি দিয়ে দেখলো, সেখানে উঁকি দিয়ে দেখলো যে সেই কফিনের মধ্যে শুয়ে আছে সে নিজে। এই যে দৃশ্যটা বার্গম্যান যখন তার ছবিতে আনলেন, তার কত আগে রবীন্দ্রনাথ লিখে গেছেন, দেখিলাম অবসন্ন চেতনার গধূলি বেলায় দেহ মোর ভেসে যায় কালো কালিন্দির স্রোতবাহী নিয়ে অনুভূতি পুঞ্জ। মানে আমি বলতে চাইছি যে একটা মানুষের যে চিন্তা, সেই চিন্তাটা বেঁচে আছে। যেমন ধরুন, মানুষ যখন ইয়ে তৈরি করতে শেখেনি, কি বলে, বাড়ি তৈরি করতে শেখেনি, তখন সে কি করতো? তখন তো সে গাছের তখন রজ্জু, লতা পাতা দিয়ে রজ্জুও তৈরি করতে শেখেনি, সে গাছের ডালে ঘুমোতো, এবং গাছের ডালে ঘুমোতে হতে হতে সে পড়ে যেত নিচে। আমরা এখনো সব, এবং তারপরে বন্য সাপদ যারা, তাদের ভক্ষ হতো, তাদের খেয়ে ফেলতো, এবং সেই তাদের মরণ নিজের সঙ্গীর মানে মৃত্যু আত্মনাদে ঘুম ভেঙে ইয়ের থেকে ডালের উপর থেকে মানুষ দেখতো যে ওইভাবে মরে যাচ্ছে আমার সঙ্গী। আজও আমরা কিন্তু স্বপ্নে এই জিনিসটা দেখি যে আমরা অনেক উঁচু জায়গা থেকে নিচে পড়ে যাচ্ছি, অনেক উঁচু জায়গা থেকে নিচে পড়ে যাচ্ছে, এই স্বপ্নটা দেখি। ওটা ওইখান থেকে আসছে, ওটা ইয়ুং প্রমাণ করে দিয়েছিলেন যে এইভাবে আসছে এই রেশিয়াল মেমারিটা। এই যে স্মৃতিপুঞ্জ, রবীন্দ্রনাথের যে এই যে স্মৃতিপুঞ্জ, এবং শেষ এর পরেও যে 4টে বই লিখলেন, ওই আমাদের প্রান্তিকের পরেও যে 4টে বই লিখলেন, সেই তার শেষ বইটা শেষ লেখা নামে প্রকাশিত হলো মৃত্যুর পরে। তাতে একটা কবিতা ছিল, প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল সত্তার নতুন আবির্ভাবে, কে তুমি? মেলেনি উত্তর। বৎসর বৎসর চলে গেল, দিবসের শেষ সূর্য শেষ প্রশ্ন উচ্চারিল পশ্চিম সাগর তীরে নিস্তব্ধ সন্ধ্যায়, কে তুমি? পেল না উত্তর। রবীন্দ্রনাথ শেষ পর্যন্ত খুঁজেছেন, খোঁজাটা কখনো ছাড়েননি। কিন্তু আমাদের কি হয়, আমরা একটু লিখে একটু বা কোনো কাজ করে, কেউ ছবি এঁকে, যেমন হুসেন একবার বলেছিলেন যে ভারতীয় কিছু কিছু চলচ্চিত্র, কিছু কিছু চিত্রকরের পেন্টিং এর মধ্যে একটা স্ট্যাগনেন্সি এসে গেছে, তারা ভালো আঁকেন, খুব খুব তারা কম্পিটেন্ট, ভালো আঁকেন, কিন্তু তারা আর চেঞ্জ করছেন না। রবীন্দ্রনাথ সারা জীবন চেঞ্জ করে গেছেন। আমি বলছি, যে লোকটা 11 বছর আগে নোবেল প্রাইজ পেয়েছে, তারপর সে একটা নাটক লিখলো, তার নাম হচ্ছে যক্ষপুরী, সেটা ছাপা হয়ে গেল। তার পরবর্তী 2 বছর ধরে সেই নাটকটা, সে যে ভার্সনটা এখন আমরা পাই, সেটা 10th ভার্সন, মানে কন্টিনিউয়াস সে বদলে যাচ্ছে নাটকটাকে, খালি কাটাকুটি করে যাচ্ছে। তারপর সেই নাটকটার নাম হলো রক্ত করবী। তা যে লোকটা 11 বছর আগে পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যিকের পুরস্কার পেয়ে গেছে, তার ওই অসন্তোষ কেন যে আমার কথাটাকে যেন বলতে পারছি না, আমি খুঁজছি, পেল না উত্তর। তার রবীন্দ্রনাথ যখন প্রথম কবিতা লিখতে শুরু করেছিলেন, যে সময় প্রথম কবিতার বই বেরিয়েছিল,
তার 63 বছর পরে যখন রবীন্দ্রনাথ মারা গেলেন, তখন কারা এসে গেছেন? বিষ্ণুদে, চোরাবালি, উর্বশী ও আর্টেমিস নিয়ে এসে গেছেন, সুধীন্দ্রনাথ দত্ত এসে গেছেন, ধূসর পাণ্ডুদেবী নিয়ে এসে গেছেন, আমাদের জীবনানন্দ দাস, বুদ্ধদেব বসু এসে গেছেন বন্দির বন্দনা কঙ্কাবতী নিয়ে। এবং মৃত্যুর পরবর্তী বছরে, রবীন্দ্রনাথের মৃত্যুর পরবর্তী বছরে 1 পয়সায় একটি বলে একটি ছোট্ট কবিতার বই বেরোচ্ছে, তার নাম বনলতা সেন। তার মানে বাংলা কবিতা কোথায় ছিল তখন, সেই সময়টা যদি কেউ খেয়াল করেন, আর রবীন্দ্রনাথ তাকে কোথায় পৌঁছে দিয়ে চলে গেলেন, যিনি চলে যাচ্ছেন তখন বাংলা কবিতাটা কোথায় চলে এলো। একা চেষ্টায় উনি কিন্তু নিজেকে ভাঙছেন, বারবার বারবার নিজেকে ভাঙছেন, খুঁজছেন, কিন্তু এইটা করতে করতে উল্টো দিকে বাংলা কবিতাও কিন্তু বদলে যাচ্ছে। এই একসঙ্গে দুদিক দিয়ে দুটো কাজ করলেন। আর আজকে আপনারা যে এই অনুষ্ঠানটায় আমায় বলতে ডাকলেন, আমার দুটো কথা এখানে বলা দরকার এই জন্যে যে এই যে মুক্তধারা এই নামে রবীন্দ্রনাথের একটা নাটক আছে, আপনারা জানেন। এই যে সুদীপ্ত বাবুরা যে এটা করেছেন, এই যে এটা বার করেছেন, সংকলনটা বার করেছেন, এই কাজ করতে যে অশোক বিশ্বনাথনের মতন একজন প্রতিষ্ঠিত মানুষ, তিনি, আমি তার একটা ফিল্ম দেখেছি আর একটা থিয়েটারটা দেখেছিলাম শিশির মঞ্চে, আর ফিল্মটা দেখেছিলাম শূন্য থেকে শুরুর মতো কোনো ছবি তার পূর্বে বাংলায় হয়নি, আর তারপরেও বাংলায় হয়নি। আমি বলতে চাইছি যে, এবং ওই যে নাটকটা দেখেছিলাম সেটাও আমার স্মৃতিতে কিন্তু গেঁথে আছে। ওই একটাই নাটক দেখেছিলাম, আর দেখিনি। এরা কিন্তু নিজেদের, বা আজকে যে দাশগুপ্ত এসছেন এখানে, এরা কিন্তু নিজেদের কাজে কিন্তু এরা অত্যন্ত প্রতিষ্ঠিত, এবং এদের নিজের কাজের পিছনে যথেষ্ট সময় দিতে হয়, এবং মানুষ এদের চায়। মানে এই একটু আগেই বললাম যে সাহিত্য একাডেমির কত বড় দায়িত্ব পালন করেছেন ডক্টর সংযুক্তা দাশগুপ্ত, এবং তিনি কিন্তু একেবারে নতুন যারা সবে লিখছে, যেমন ঐশিক কর্মকার, যেমন ধ্রুব আরোরা, যেমন প্যাট্রিসিয়া ডিক্রুজ, যাদের কবিতা এখানে আছে, কি ফজল, মেয়েটির নাম ভুলে গেলাম, কি ফজল, তার কবিতা পড়লাম, ভাল লাগলো। প্রিয়াঙ্কার ব্যানার্জি, তারানা ফজল, এদের কবিতা এরকম, এদের অনেকের কবিতা একেবারে নতুন যারা, তাদের কবিতা একত্র করে একটা সংকলন করতে নিজেদের সময় দিচ্ছেন। এরা তো জানেন যে এদের জীবনের অর্ধেকের বেশি এরা পার করে এসেছেন, এবং এদের এখনো অনেক কাজ করতে ইচ্ছে করে, এমন কাজ যা মানুষ তাদের দেখলে সেই কাজের ইচ্ছেটা তাদের ভেতরে আছে, মানুষের জন্য নয়, নিজেদের জন্য তারা কাজটা করতে চান। তা সত্ত্বেও তারা এইরকম নতুন যারা লিখতে শুরু করেছে, তাদের জন্য সময় দিয়ে, এই যে আমি একটা হাইকুর বই পড়লাম, ছোট্ট ছোট্ট কবিতা, 3-4টে কবিতা পড়ছি, পড়ে বন্ধ করে রাখছি, আবার 3-4টে কবিতা পড়ছি, বন্ধ করে রাখছি, মনটা একটা অদ্ভুত বেদনা মধুর আলোয় ভরে যাচ্ছে। তা আমি বলছি, এরা তো এদের জীবনের যে প্রধান অংশটা, সেই অংশটা নিজেদের কাজ করেছেন, এবং সেই কাজের জন্য স্বীকৃতি পেয়েছেন, সবাই তাদের রেকগনাইজ করে। এই আমি যেটা বললাম যে শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও আবার সকলকে যেমন যেতে হয়, লেখালেখি যারা করে এক আধবার বাইরে যাওয়া, সেখানেও আমি সংযুক্তা বন্দ্যোপাধ্যায়কে রেফার করতে শুনেছি। কে কি সচ্চিদানন্দনকে, তিনি চায়নায় একটা বলছিলেন
সেখানে ঘটনাচক্রে আমিও ছিলাম। বলতে বলতে উনি সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের সংযুক্তা দাশগুপ্তর কবিতার রেফারেন্স দিলেন, সচ্চিদানন্দন। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে যে এরা যারা নিজেদের জীবনে সর্বোচ্চ স্বীকৃতি পেয়ে গেছেন, তারপর তারা অত ছোট ছোট ছেলে মেয়েদের একটু পথ দেখানোর জন্যে, তাদের উৎসাহ দেওয়ার জন্যে, তাদের নিয়ে তারা একটা সংকলন বার করলেন। এবং এই মুক্তধারা সংকলন যারা বার করলেন, যে আয়োজকরা, যে আমাদের সুদীপ্ত বাবুরা, তারা যে এই কাজটা করছেন, করতে এগিয়ে এসছেন এবং এদের ডেকেছেন এবং এরা সাড়া দিয়েছেন। তো সাড়া না দিতে পারতেন, আমাকে বললে আমি কি বলতাম, আমি ভাই এখন লেখাপড়া ছেড়ে দিয়েছি, আমি ঘরের মধ্যে বসে থাকি, ওই একটু তো বিকেলবেলা মেয়ের সঙ্গে একটু বেরোলাম, কোথাও কত গান শুনতে গেলাম, এই হচ্ছে। কিন্তু এরা তা করেননি, এরা সেই দায়িত্বটাকে নিয়েছেন। নিয়ে ওই এদের মধ্যে থেকে কে বলতে পারে যে ভারতবর্ষের প্রধান একজন দুজন কবি উঠে আসবেন না ভবিষ্যতে? তখন হয়তো আমি বেঁচে থাকবো না, কিন্তু কেউ বলতে পারে যে উঠে আসবেন না। এই যে কাজটা এরা করেছেন, এর জন্য এদের আমি আন্তরিকভাবে আমার শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। এই মুক্তধারা যারা বার করেছেন, এবং এই যে অশোক বিশ্বনাথন, সংযুক্ত দাশগুপ্ত, স্বরূপা চক্রবর্তী, এরা যে এই 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 জিনিসটার মধ্যে যে এসেছেন, নিজেদের সময়টাকে তারা দিয়েছেন বাচ্চাদের জন্য, ছোটদের জন্য। যে হ্যাঁ ঠিক আছে, তারা আমাদের ঠিক আছে, তাদের আমরা একটুখানি দেখিয়ে দিই। এখানে বিখ্যাত লেখক বিনোদ ঘোষাল আছেন, তিনি নজরুলকে নিয়ে একটা খুব অসামান্য বই লিখেছেন, যা 3 খণ্ডে প্রকাশিত হয়েছে। এবং এছাড়া তার গল্পের বইও আমি পড়েছি, খুবই ভালো লেখক তিনিও এখানে এসেছেন এদের উৎসাহিত করতে। আমি এদের প্রত্যেককে আমার আন্তরিক সশ্রদ্ধ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার আজকের বলা শেষ করছি।